সুপ্রিয় দর্শক, এনটিভির নিয়মিত আয়োজন সংলাপ প্রতিদিনে আপনাদের স্বাগত জানাচ্ছি। সঙ্গে আছি আমি ইমরুল আহসান। দর্শক, চায়ের দোকান থেকে সচিবালয়, সব জায়গায় এখন আলোচনার মূল বিষয় সংস্কার এবং নির্বাচন। কেউ বলছে ন্যূনতম সংস্কার করে নির্বাচন, এবং কোনো দল বলছে সংস্কার এবং জুলাই গণহত্যার বিচারের আগে কোনো নির্বাচন নয়। এ নিয়ে এক প্রকার মুখোমুখি অবস্থানে সংস্কার এবং নির্বাচন। যদিও সরকারের তরফ থেকে বলা হচ্ছে ডিসেম্বর থেকে জুনের মধ্যে হবে জাতীয় নির্বাচন। আজ প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসও বলেছেন একই কথা, যদিও বিএনপি চাচ্ছে ডিসেম্বরের মধ্যে নির্বাচন। এ নিয়ে আমাদের আজকের আয়োজন, কবে হবে জাতীয় নির্বাচন। আলোচনার জন্য দুজন অতিথি রয়েছেন। তাদের শুরুতে তাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছি। রয়েছেন বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ এবং নতুন দল এনসিপির যুগ্ম মুখ্য সংগঠক অবসরপ্রাপ্ত মেজর আবদুল্লাহ আল মাহমুদ। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। শামা ওবায়েদ, আপনাকে দিয়ে আলোচনা শুরু করছি। ডিসেম্বরের মধ্যে আপনারা নির্বাচন চাচ্ছেন, যদিও শুরুতে আপনারা বলেছিলেন যে যৌক্তিক সময় আপনারা দিতে চান সরকারকে। সেই যৌক্তিক সময় কি পার হয়ে গেছে? ধন্যবাদ আপনাকে, আমার সহ আলোচক সহ সকল দর্শককে শুভেচ্ছা জানাচ্ছি। দেখুন, আপনি আপনার ইন্ট্রোডাকশনে যে বললেন যে সরকার বলছে নির্বাচন সংস্কার করতে হবে, তারপরে নির্বাচন হবে। রাজনৈতিক দলগুলো বলছে নির্বাচন হবে, তারপরে সংস্কার হবে। সব দল একমত না। সব দল একমত না, এটার কোনোটাই বিএনপি বলছে না। বিএনপি কিন্তু সংস্কারও চাচ্ছে, বিএনপি নির্বাচনও চাচ্ছে। নির্বাচন সংস্কারের একটি বিরাট অংশ। ফ্যাসিবাদী হাসিনা যখন ছিল তখন হাসিনা কি বলতো, এবং হাসিনার লোকজন বলতো কি যে গণতন্ত্র তো দরকার নাই, কারণ আমরা মেগা প্রজেক্ট আনছি, মেগা সব প্রজেক্ট হচ্ছে, ব্রিজ হচ্ছে, কালভার্ট হচ্ছে, পদ্মা সেতু হচ্ছে, তো গণতন্ত্র দিয়ে কী হবে। তো এখন তার মানে কি গণতন্ত্রের কোনো প্রয়োজন নেই? এই গণতন্ত্রের জন্য তো 17টা বছর এতগুলো হাজার হাজার জীবন গেছে, প্রাণ গেছে, মানুষ গুম হয়েছে। জুলাই আগস্টে এত ছাত্র জনতার আত্মাহুতি হয়েছে, বাচ্চার শিশুরা মৃত্যুবরণ মানে খুন করা হয়েছে, গুলি করা হয়েছে। কিসের জন্য? কথা বলার স্বাধীনতা, গণতন্ত্রের জন্য, বৈষম্য যেটা মানে প্রত্যেকটা পরতে আছে সেগুলো দূর করার জন্য, এটার জন্য তো নির্বাচন সংস্কারের একটি বিরাট অংশ। সর্বপ্রথম যখন হাসিনার আমলে বিএনপি সব যুগপৎ দলগুলোর সাথে আলোচনার ভিত্তিতে 27 দফা দিয়েছে, সেই 27 দফা পরে 31 দফা হয়েছে। বিএনপি সর্বপ্রথম সংস্কারের কথা বলেছে। তো বিএনপি সংস্কার চায় না সেটা একটা ডাহা মিথ্যা কথা। বিএনপি ডেফিনেটলি সংস্কার চায়, বাট নির্বাচন প্রক্রিয়াটা ঠিক করা, গণতান্ত্রিক প্রক্রিয়াটা ঠিক করা সংস্কারের একটি বিরাট অংশ। আপনি চিন্তা করে দেখেন, এই 15 বছর যদি আমাদের নির্বাচন প্রক্রিয়াটা স্বচ্ছ থাকতো, মানুষ ভোটাররা স্বাধীনভাবে ভোট দিতে পারতো, তাহলে একটি ফ্যাসিবাদ তৈরি হতো না, হাজার হাজার কোটি টাকার দুর্নীতি হতো না, হাসিনাকে এইভাবে নির্লজ্জভাবে তার লোকজনকে রেখে হেলিকপ্টারে পালিয়ে যেতে হতো না। আজকে এত কিছু, এত বাংলাদেশটাকে যে একটা তলানিতে রেখে গেছে আবার হাসিনা, এটা তো গণতন্ত্রহীনতার কারণেই। তো সেই কারণেই আজকে আমরা গণতান্ত্রিক প্রক্রিয়াটা ঠিক করতে চাই। প্রত্যেকটা গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে স্বচ্ছ এবং জবাবদিহিমূলক করতে চাই, এবং তার মধ্যে নাম্বার 1 প্রতিষ্ঠান হচ্ছে নির্বাচন কমিশন, যেটাকে ঠিক করতে হবে এবং নির্বাচন প্রক্রিয়া ঠিক করতে হবে। এই জন্যই বিএনপি নির্বাচন চাচ্ছে, এবং যৌক্তিক সময় তো ডিসেম্বর ইজ এনাফ টাইম। জুলাইয়ের মধ্যে যদি ওনারা সংস্কার কমিশনগুলো সব কাজ শেষ করে ফেলে, এবং যেসব সংস্কারে ঐক্যমত হবে না, ঐক্যমত যে এই জন্যই তো এত দল। বহুদলীয় গণতন্ত্রে বিএনপি বিশ্বাস করে, কারণ বিএনপি অনেক মতে বিশ্বাস করে, অনেক ভিন্ন মত থাকবে। অল দ্য ওপিনিয়ন্স আর ওয়েলকাম। মতামত থাকবে, মতামত যেগুলোতে একমত হবে সেগুলো ইমপ্লিমেন্টেশনে চলে যাবে ইন্টারিম গভর্নমেন্ট, আর যেগুলো মতামত মানে আমাদের ভিন্ন মত থাকবে সেগুলো যে সরকার জনগণের ভোটে নির্বাচিত হবে, যে পার্লামেন্ট জনগণের ভোটে নির্বাচিত হবে, সেই পার্লামেন্ট সকলকে সাথে নিয়ে সেই সংস্কার করবে। সংস্কার তো একটা চলমান প্রক্রিয়া। কিন্তু ঐক্যমত্য কমিশনের যে কাজ চলছে, তারা বলছে যে জুলাইয়ের মাঝামাঝি তারা চূড়ান্ত সুপারিশ জমা দিবে। এগুলি বাস্তবায়ন করে কি ডিসেম্বরের মধ্যে নির্বাচন সম্ভব? অবশ্যই সম্ভব।
জুলাইয়ের মাঝে মাঝে যদি চূড়ান্ত, প্রথম কথা জুলাই পর্যন্ত লাগবে কেন সেটা ওনারা ক্লিয়ার করে নাই। কেন ওনাদের জুলাই মাস পর্যন্ত লাগবে এটা ঐক্যমত কমিশন ক্লিয়ার করে নাই। তারপর যে জুলাই মাসেও তারা দেয়, ধরে নিলাম আপনারা অক্টোবর মাসে তারা দিয়ে দেয় ডিক্লারেশন, জুলাইয়ের পরে তো অগাস্ট সেপ্টেম্বর আরও আরও 3 মাস 4 মাস থাকে। আপনার অক্টোবরে আপনার স্কেজুল ডিক্লেয়ার করা তো কোনো বড় কাজ না। তার মধ্যে নির্বাচন কমিশনার নিজেই বলেছে তারা প্রস্তুত। তারা কিন্তু বলেছে যে সরকার যখনই রাজনৈতিক দলগুলো সিদ্ধান্ত নেক বা যখনই ইলেকশন টাইমলাইন সিদ্ধান্ত হোক, তারা কিন্তু তাদের কাজগুলো চালিয়ে যাচ্ছে। তার মানে কি? তার মানে ডিসেম্বরের নির্বাচন হতে সমস্যা কোথায়? এটা আমি সমস্যা কোনো দেখি না কোনো। মাহমুদ ভাই, আপনার কাছে যেতে চাই। শামা ওবায়দ বলছিলেন যে বিএনপি ডিসেম্বরের মধ্যে কাট অফ টাইম ধরছে, অর্থাৎ ডিসেম্বরকে তারা যৌক্তিক সময়সীমা ধরছে, এর মধ্যে নির্বাচনটা হওয়া উচিত। আপনাদের দাবি কি? বিএনপি এনসিপি কতদিনের মধ্যে নির্বাচনটা চায়? ধন্যবাদ আপনাকে। আপনার মাধ্যমে দর্শক যারা শুনছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমার বিজ্ঞ সহ আলোচককে শুভেচ্ছা জানাচ্ছি। এনসিপির অবস্থান খুব স্পষ্ট ছিল না। আমাদের দলের আহ্বায়ক নাহিদ ইসলাম বেশ কয়েকবার বলেছেন বিভিন্ন ফোরামে এবং সংবাদ মাধ্যমে বলেছেন যে আমাদের প্রথম যে জিনিসটা আমরা ফোকাস করছি সেটা হচ্ছে আওয়ামী লীগের বিচার। আওয়ামী লীগের বিচার এবং নিষিদ্ধ করেন, এটা হচ্ছে আমাদের নাম্বার 1 প্রায়োরিটি। দ্বিতীয় যে জিনিসটা সেটা হচ্ছে আমাদের সংস্কার, এবং তৃতীয় হচ্ছে গণপরিষদ নির্বাচন। এখন এটাতে অনেকের দ্বিমত আছে গণপরিষদ নির্বাচন কিভাবে হচ্ছে, বা অনেকের জানা বা বোঝার কিছুটা লিমিটেশনস আছে, যেহেতু আমাদের আগে পরে কখনো গণপরিষদ নির্বাচন হয়নি। সো আমি একটা করে যদি আসি যে আওয়ামী লীগের বিচার এবং নিষিদ্ধ, এটা তো আসলে জনগণের এখন প্রাণের দাবি। এটার জন্য আসলে কোনো দল হওয়া প্রয়োজন নেই। সেটা বিএনপি, জামাতে ইসলাম, এনসিপি বা অন্যান্য যত দল আছে, নিবন্ধিত বা অনিবন্ধিত এবং সাধারণ জনগণ, সবারই কিন্তু একটা আশা এবং আকাঙ্ক্ষার একমাত্র প্রতিফলন হচ্ছে তারা আওয়ামী লীগকে আর রাজনীতিতে দেখতে চায় না। সো এই আওয়ামী লীগকে যদি বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে না নিয়ে যাওয়া হয়, যারা জুলাই আগস্টে যারা শহীদ হয়েছেন তাদের আসলে আত্মার যে আত্মত্যাগ যেটা হয়েছে সেটার সাথে বেইমানি হয় বলে আমরা স্পষ্টভাবে মনে করি। সুতরাং প্রথম যে কাজটা হওয়া উচিত বাংলাদেশে এখন, যে ব্যবস্থায় থাকুক না কেন বা যে অবস্থায় থাকুক, সেটা হচ্ছে আওয়ামী লীগের বিচার এবং নিষিদ্ধ করা। সেই বিচার প্রক্রিয়া যদি অনেক লেন্দি হয় সেক্ষেত্রে এই নির্বাচনও অনেক পিছিয়ে যাবে। দেখুন, দুটো সাংঘর্ষিক নয়। নির্বাচন সেটার জন্য পিছাতে হবে তেমনটাও না, কিন্তু এখনো পর্যন্ত আপনি যদি দেখে থাকেন যে আইসিটি যেটা আছে আমাদের, সেখানে এখনো পর্যন্ত ট্রায়াল কোর্টে সেরকম আশানুরূপ কোনো অগ্রগতি আমরা এখনো পর্যন্ত দেখতে পাইনি। প্রত্যক্ষ যখন জনগণ অথবা যারা শহীদ হয়েছেন, যে পরিবারগুলো হয়েছে শহীদ, যারা অভ্যন্তরের সাথে সরাসরি সংযুক্ত ছিল, তারা যখন প্রত্যক্ষ বিচারটা দেখতে পাবে, শেখ হাসিনার বিচার হচ্ছে সেই জিনিসটা যখন তারা দেখতে পাবে, তখনও কিন্তু তাদের মধ্যে নেক্সট স্টেপ যেটা, এটা পার হয়ে অন্য যে স্টেপ থাকবে, সংস্কার বলি অথবা নির্বাচন বলি, সেই দিকে তারা মনোনিবেশ করতে পারবে। কিন্তু যখন প্রত্যক্ষ কোনো বিচারই দেখা যাচ্ছে না, যখন একটা নির্দলীয় একটা ইন্টারিম গভর্নমেন্টের সময় যদি আমরা সেই বিচার প্রত্যক্ষ না করতে পারি, যখন একটা রাজনৈতিক প্রেক্ষাপট তৈরি হয়, কোনো রাজনৈতিক দল ক্ষমতায় আসে, তখন বিভিন্ন রকমের বোঝাপড়া হয়। এটা আমরা আগে দেখেছি, হিস্ট্রিক্যালি এটা অনেক প্রমাণ আছে। সো জনগণ তো সেটা চাবে না। জনগণ চাবে অবশ্যই আওয়ামী লীগের বিচার হোক, তারা যে নির্যাতন এবং খুন হত্যা রাহাজানি করেছে সেটার বিচারের মাধ্যমে তাদেরকে নিষিদ্ধ করা হোক। এবং সেকেন্ড জিনিসটা হচ্ছে সংস্কার। বাংলাদেশের সাংবিধানিক কাঠামো যেটা আছে, আমরা যদি বলি সংবিধানের কথাই যদি বলি, যেটা 8 মাসে রচিত হয়েছিল 1972 সালে, আপনি পৃথিবীর কয়টা সংবিধান পাবেন যেটা 8 মাসের মধ্যে রচিত হয়েছিল? খুবই হাতে গোনা 2 থেকে 1টা হতে পারে। আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ইন্ডিয়া, তাদের সংবিধান রচিত হয়েছে আপনার 3 বছরের সময়ে, এবং সেখানে তারা তাদের যে সংবিধান রচনা কমিটির যিনি প্রধান ছিলেন, তিনি 60টারও বেশি দেশের সংবিধান উনি স্টাডি করে দেন হচ্ছে ইন্ডিয়ার সংবিধান রচনা করেছেন। আর আমরা যেটা করেছি 72 সনে সরাসরি ইন্ডিয়ার সাপোর্ট নিয়ে, আমাদের বিজ্ঞ, অবশ্যই অত্যন্ত সম্মানের সহিত বলবো, আমাদের সংবিধান রচনা কমিটির যিনি প্রধান ছিলেন ডক্টর কামাল, উনি কিন্তু সরাসরি বা ওই টিম টোটালি ইন্ডিয়ার শরণাপন্ন হয়ে তাদের সাহায্য নিয়ে আমাদের 8 মাসের মধ্যে তড়িঘড়ি করে একটা সংবিধান আমরা করে ফেলেছি। বলতে পারেন সংবিধান অবশ্যই দরকার ছিল, কিন্তু সংবিধান না থেকেও অন্তর্বর্তীকালীন কিছু আইন এবং কানুন দিয়ে কিন্তু দেশ চালানো যেত। এখন পরবর্তী জিনিসটা হচ্ছে নির্বাচন। সো এইখানে আমরা সাংবিধানিক সংস্কারের কথা বলছি, যে এখানে জবাবদিহিতা থাকবে। জবাবদিহিতা যখন নিশ্চিত হবে, যখন আমি ব্যক্তি হিসেবে অথবা একটা দলের সদস্য হিসেবে, যদি আমি গণপ্রতিনিধি হিসেবে নির্বাচিত হই, আমার জনগণের প্রতি আমার যে জবাবদিহিতা, সেটা যখন নিশ্চিত হবে, যেটা এখনো পর্যন্ত বাংলাদেশে আমরা দেখি নাই। আমরা ইয়াং জেনারেশন হিসেবে এতদিন পর্যন্ত আমি আমার একটা ভোটও দিতে পারি নাই বা দেই নাই।
তো আমাদের কিন্তু সেই আশার যে জায়গাটা সেটা হচ্ছে জবাবদিহিতা। সেই জবাবদিহিতা যখন নিশ্চিত হবে সব মিলে তখন এই বিচার প্রক্রিয়া সংস্কার সম্পন্ন করে কত দিনের মধ্যে নির্বাচনটা আয়োজন সম্ভব? এনসিপি এটা আসলে নির্ভর করবে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার কত দ্রুত বিচার কার্যক্রম শুরু করতে পারছে। দৃশ্যমান বিচার আমরা দেখতে পাবো শেখ হাসিনা এবং হচ্ছে আওয়ামী লীগের। দ্বিতীয় হচ্ছে সংস্কারে যে মৌলিক সংস্কারগুলো আছে, মৌলিক সংস্কার বাদে আসলে একটা নির্বাচনে যাওয়া মানে হচ্ছে আগের পক্ষের তরফ থেকে তো একটা টাইম ফ্রেম দেওয়া হচ্ছে। বিএনপি যেমন ডিসেম্বর চাচ্ছে, জি জামাতের পক্ষ থেকে বলা হচ্ছে যে তারা রোজার আগে ইলেকশনটা চায়, আগামী রোজার আগে, এবং সরকারের তরফ থেকে বারবার যেটা বলা হচ্ছে যে ডিসেম্বর টু জুন। আমরা কিন্তু সরকারের এনসিপির কাছে তরফ থেকে আসলে সুনির্দিষ্টভাবে কোনো টাইম ফ্রেম দেওয়া হচ্ছে না। আমরা সরকারের কাছে টাইম ফ্রেম চেয়েছি। আমরা টাইম ফ্রেমটা চেয়েছি হচ্ছে সংস্কারের টাইম ফ্রেম। কিছু মৌলিক সংস্কার, কিছু গৌণ সংস্কার, আমার কিছু প্রাইমারি সেকেন্ডারি, সো যেগুলো মুখ্য আমার সংস্কারগুলো থাকবে সেটা হতে আমার কতদিন সময় লাগতে পারে, যেটা কন্টিনিউশন নির্বাচনের পরবর্তীতেও হতে পারে। আবার কিছু অ্যামেন্ডমেন্টের মাধ্যমে অথবা কিছু আইনের মাধ্যমে কিছু যদি আমি সংস্কার করতে পারি, সেটা করলে আমার কতদিন সময় লাগতে পারে এবং কোন কোন বিষয়ে সেই সংস্কারগুলো হবে সেটার একটা স্পষ্ট ম্যান্ডেট, স্পষ্ট আমরা খাতা কলমে সেটা আমরা দেখতে চাচ্ছিলাম। সো সেই সংস্কারের রূপরেখা অথবা সংস্কারের যেই সময়, সেই সময়টা আমরা কিন্তু গভর্নমেন্টের কাছে আমরা চেয়েছি, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে। আমরা এখানে বলবো না যে আমরা নির্বাচনের জন্য প্রস্তুত নই, কিন্তু নির্বাচন তো আমাদের মুখ্য উদ্দেশ্য নয়, যেহেতু আমরা পরিবর্তিত একটা পরিস্থিতির মধ্য দিয়ে এই দল উঠে এসেছে। শহীদের রক্তের সাথে আমার মনে হয় না যে এনসিপি কোনো অবস্থাতে আমরা বেইমানি অথবা সেটাকে কম্প্রোমাইজ করে শুধু নির্বাচনের কথা চিন্তা করবো, সেই দিকে আমরা যাব না। প্রশ্ন উঠতে পারে নির্বাচন একটি গণতান্ত্রিক প্রক্রিয়া এবং এর মাধ্যমেই তো গণতন্ত্রের চর্চা হতে পারে, কিন্তু এই যাবৎকাল পর্যন্ত কোনো নির্বাচনের মাধ্যমে আমরা যেটা দেখেছি, বিগত 2 থেকে 3টা নির্বাচন যেগুলো হয়েছে, 3টা নির্বাচনের কথাই যদি আমরা ধরি রাতের ভোটের মাধ্যমে, সেই নির্বাচনের মাধ্যমে জনগণের আশা প্রতিফলিত হয়নি। সো যেহেতু প্রতিফলিত নাই হয়ে থাকে, সেই নির্বাচন কমিশন সংস্কার থেকে শুরু করে রাষ্ট্রের সংবিধান, যেখানে মৌলিক অধিকারের কথা বলা হচ্ছে, বাট আমার মৌলিক অধিকার আমি চর্চা করতে পারছি না। জনগণ একটা সংবিধান রচনা করতে হলে যেমন হচ্ছে আপনার সাবজেক্ট ম্যাটার এক্সপার্ট যারা আছে তাদের মতামত লাগবে অবশ্যই, আবার পলিসি অ্যাডভোকেসি যারা করছেন তাদের মতামত লাগবে। আমি 30 সেকেন্ড এটা শেষ করে দিচ্ছি। এবং জনগণের কিন্তু পাবলিক সেন্টিমেন্ট, পাবলিকের মতামত থাকার অত্যাবশ্যকীয়, বিকজ পাবলিকের জন্যই তো এই সংবিধান। সো এই জিনিসগুলো সংস্কার ব্যতীত আমি যদি আসলে নির্বাচন করি, সেই ক্ষেত্রে আসলে তা কতটুকু সাধারণ মানুষ মেনে নেবে সেটা আমার বড় প্রশ্ন। এবং সেটা যদি তাই হয়ে থাকে, আমরা বলছি জনগণ, অন্য দলও বলছে জনগণ, আসলেই কি জনগণ কি চাচ্ছে, সেই জিনিসটারও একটা মেকানিজম আমার মনে হয় গভর্নমেন্টের সেটা বের করা উচিত। সেটা হতে পারে গণভোট বা অন্য কোনো মাধ্যম। শামাপা, উনি যেটা বলছিলেন যে গণহত্যার বিচার নিয়ে বিএনপির অবস্থানটা কি, এবং আওয়ামী লীগের নিষিদ্ধের একটা দাবি এনসিপি বা অন্যান্য স্টেক হোল্ডারদের তরফ থেকেও আছে। বিএনপি কি এই নিষিদ্ধের বিষয়ে আসলে একটা মাঝামাঝি অবস্থান নিয়েছে? মানে জনগণের কথা বলছে বিএনপি। দেখুন, এই 15 বছরের অত্যাচার অনাচার ফ্যাসিবাদের সবচেয়ে বড় ভিকটিম হচ্ছে জিয়া পরিবার এবং বিএনপির তৃণমূলের নেতাকর্মী থেকে সকল পর্যায়ের নেতাকর্মী। বিএনপি ইজ দ্য ফার্স্ট পলিটিক্যাল পার্টি যে এই জুলাই আগস্টের অভ্যুত্থানের পরে, হাসিনার পালিয়ে যাওয়ার পরে আমরা লিখিতভাবে জাতিসংঘকে চিঠি দিয়েছি যে আমরা একটা স্বচ্ছ বিচার চাই এই জুলাই আগস্টের, এবং খুন গুম যা হয়েছে। আপনার সাধারণ জনগণ, গার্জিয়ানরা মাঠে নেমে এসছে, রাস্তায় নেমে এসছে, ওভারনাইট তো হয় নাই। হ্যাঁ, অনেক অনেক পরিবার এখনো তাদের পরিবারের সদস্যরা ফিরে আসবে সেই আশায় বসে আছে, ঠিক আছে, বা জানতে চায় তাদের পরিবারের সদস্যদের কি হয়েছে। তো সেটা একটা ক্লোজার দরকার। তো আমরা কিন্তু জাতিসংঘকে লিখিতভাবে চিঠি দিয়েছি যে এই প্রত্যেকটা খুনের, প্রত্যেকটা গুলির ইনভেস্টিগেশন হতে হবে এবং বিচার হতে হবে এবং স্বচ্ছ বিচার হতে হবে। জাতিসংঘ যাতে বর্তমান ইন্টারিম গভর্নমেন্টকে সম্পূর্ণভাবে সাহায্য করে এবং তাদের যত আছে তারা ফ্যাক্ট ফাইন্ডিং মিশন তারা অলরেডি করেছে, আপনারা জানেন। তো বিএনপি ওয়াজ দ্য ফার্স্ট পলিটিক্যাল পার্টি যেটা করেছে। বিএনপি ডেফিনেটলি বিচার চায়। শেখ হাসিনা সহ যারা এই গুলির অর্ডার দিয়েছে, যারা গুলি করেছে, যারা গুম করেছে, খুন করেছে, যারা দুর্নীতি করেছে, প্রত্যেকটা সচিব যারা দুর্নীতির সাথে জড়িত ছিল, প্রত্যেকটা ডিসিএসপি যারা 2018 এই যে তথাকথিত নিশিরাতের নির্বাচনের সাথে জড়িত ছিল, হুদা কমিশনে যারা চুরি নির্বাচনের সাথে তথাকথিত ভোটের সাথে জড়িত ছিল, প্রত্যেকেরকে ধরা উচিত, জেলে ভরা উচিত, বিচার হওয়া উচিত।
আমরা শুধু তো আমরা ওই সরকারের কথা বলছি না, সরকার যাদেরকে স্টেক হোল্ডার বানিয়েছিল বেনজির হারুনদের মতো, প্রত্যেকেরই তো বিচার হওয়া উচিত। এবং বিএনপি সেই বিচারটা দেখতে চায়, অবশ্যই চায়, বিচার দেখতে চায়। তো এখন আপনার যদি ধরেন লাগে বিচার, ইউনূস সাহেব যদি 10 বছর লাগায় বিচার করতে, তো 10 বছর বসে থাকবো আমরা নির্বাচনের জন্য? এখন বিচার কার্যের আপডেট কি, এটা আমি আপনার এনটিভির ইয়ের থেকে জানতে চাই ইন্টারিম সরকারের কাছে, যে বিচার কার্যের আপডেটটা কি। স্বরাষ্ট্র উপদেষ্টায় তো কোনো আপডেট দেয় না আমাদেরকে, যে ভাই এরে ধরছি, এই কাজ চলতেছে, এই কাজ চলতেছে। কি কি এবং পালিয়ে যে যাচ্ছে, পালানোর খবরও আমরা পাচ্ছি। এই যে ফ্যাসিবাদের দোসররা কিন্তু বিভিন্নভাবে পালিয়ে যায়, এবং যারা গত টার্মে এই হাসিনাকে ক্ষমতায় রেখেছিল তাদের সহায়তায় পালাচ্ছে। তো পালাচ্ছে কিভাবে, সেই জবাব তো সরকারের, ইন্টারিম সরকার গভর্নমেন্টের দিতে হবে। আপনি বিচার কার্য এক জিনিস, সংস্কার এক জিনিস, নির্বাচন এক জিনিস। আপনি একটা শেষ না হলে আরেকটা হবে না, একটা শেষ না হলে আরেকটা হবে না, এই যুক্তি অমৌলিক। ও আচ্ছা, আমি এনসিপি কে প্রশ্ন করতে চাই, ওনারা পাবলিকের কাছে যাইতেছেন কিভাবে? ওনারা জানেন কিভাবে পাবলিক কি চায়? বা ইন্টারিম গভর্নমেন্টেরই বা গভর্নমেন্ট জানে কিভাবে পাবলিক কি চায়? অনেকেই মনে করে এনসিপি ইজ এন এক্সটেনশন অফ ইন্টারিম গভর্নমেন্ট, কারণ এনসিপিতে যারা ছিল তারাই এখন বাইরে এনসিপি বানাইছে। ঠিক আছে, এখন এটা একটা পারসেপশন, আমি বারবার বলছি, পারসেপশন। মানুষ মনে করে যে এনসিপি যে একটা রাজনৈতিক দল হয়েছে, আমরা তাদেরকে স্বাগত জানাই, কিন্তু তারা অনেকেই মনে করে তারা বর্তমান ইন্টারিম গভর্নমেন্টের একটা এক্সটেনশন। তারা কিভাবে জানে, পাবলিকের কাছে তারা যায় কিভাবে? আমার প্রশ্নটা হচ্ছে এইভাবে, কারণ বিএনপির তো ওয়ার্ড লেভেল পর্যন্ত কমিটি আছে। আমাদের একটা ছাত্র দলের কর্মী হলেও আপনি পাবেন ওয়ার্ড লেভেলে গিয়া, তাই না? মূল দল তো আছেই। তো এখন আমাদের তো পাবলিকের কাছে যাওয়ার একটা মেকানিজম আছে, আমরা যাইতেছি পাবলিকের কাছে প্রত্যেক দিন 31 দফা নিয়ে বিভিন্ন ইস্যুতে আমরা পাবলিকের সাথে আসি। উনি একটা প্রসঙ্গ তুলেছেন, গণপরিষদ নির্বাচন। বিএনপি আসলে গণপরিষদ নির্বাচনের বিরোধিতা কেন করছে? আমাদের এটার বিরোধিতা করারও কিছু নাই, সমর্থন দেওয়ারও কিছু নাই। গণপরিষদে উনি কিন্তু ওনার বক্তব্যে একটা কথা বলে গেছেন ভাই, ভালো কথা, যে মানুষ এতদিন ভোট দিতে পারে নাই, উনি নিজেও ভোট দিতে পারে নাই। এখন মানুষ চায় যে একটা, কারণ আপনি গণপরিষদ বলেন আর আপনি আমাদের যা সংবিধানে আছে বা যেভাবে নির্বাচন হয়ে আসছিল, আমরা তো দাবি তো ছিল একটা নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে পার্লামেন্ট ইলেকশন এবং লোকাল ইলেকশন। সেটা যদি হয়ে থাকে তাহলে এটা মেইন কাজ হচ্ছে, মেইন যেটা আমাদের দরকার সেটা হচ্ছে সরকারের সদিচ্ছা। যেই সরকার তখন ক্ষমতায় থাকবে, সরকারে থাকবে, সেই সরকারের সদিচ্ছা আছে নাকি স্বচ্ছভাবে, জবাবদিহিমূলকভাবে একটি নির্বাচন পরিচালনা করার। এটা হচ্ছে মেইন কথা। গণপরিষদ দিয়ে কোনো কিছু হবে না। মেইন হচ্ছে আপনার 300 যে এমপি নির্বাচিত হয়ে আসবে জনগণের ভোটে, তারা জনগণের পারপাস সার্ভ করছে নাকি, দেশের পারপাস সার্ভ করছে নাকি, না শুধু নিজে ইয়াবা ব্যবসা আর নিজের আখের গুছাইতে আর হাজার হাজার কোটি টাকা চুরি করতে আর তারা পার্লামেন্টে গেছে, সেইটার নিশ্চয়তা দিতে হবে। এবং সেটা নিশ্চয়তা তখনই হবে যখন আমরা গণতন্ত্রকে একটা প্রাতিষ্ঠানিক রূপ দিব। গণতন্ত্র একটা চর্চার ব্যাপার, একদিনের নির্বাচনে গণতন্ত্র আসবে না। গণতন্ত্র প্রতিদিন গণতন্ত্র চর্চা করতে হবে, প্রত্যেকটা প্রতিষ্ঠানকে পার্লামেন্ট সহ স্বচ্ছ এবং দুর্নীতিমুক্ত করতে হবে। এর জন্য আপনার সংস্কারের বিষয়গুলো সামনে আসছে। অবশ্যই সংস্কার, এই জন্যই তো আমরা সবাই সংস্কার চাচ্ছে, বিএনপি সংস্কার চাচ্ছে, এবং কিছু কিছু সংস্কার যেমন জুডিশিয়ারি সংস্কার, নির্বাচন কমিশনের সংস্কার, জনপ্রশাসনের সংস্কার। এখনো শেখ হাসিনা পালিয়ে যাওয়ার বহু মাস পালিয়ে চলে গেছে, এখনো প্রত্যেকটা সচিবালয়ে ফ্যাসিবাদের দোসররা আছে। খুঁজে বের করে এদেরকে কেন ইউনূস সরকার বের করছে না? মাহমুদ ভাই, আপনি তুলছিলেন যে গণপরিষদ নির্বাচনের কথা, মানে একটি নতুন রাষ্ট্রের নতুন ভূখণ্ড পেলে আসলে নতুন রাষ্ট্রের সংবিধান প্রণয়নের জন্য গণপরিষদ নির্বাচনটা হয়। মানে আপনারা কোন যুক্তিতে এখন গণপরিষদ নির্বাচনটা চাচ্ছেন জাতীয় নির্বাচনের আগে, বা একই সাথে আপনারা দুই ধরনের বক্তব্য দিয়েছেন? জি, আমি তো অলরেডি প্রিলুডটা আসলে দিয়েছি যে আসলে কোন অবস্থার প্রেক্ষিতে 1972 সালে 8 মাসের মধ্যে আমাদের সংবিধানটা রচিত হয়েছিল, এবং সেখানে বিরোধী দল বা সমগ্র দল, তারপর হচ্ছে আপনার যারা সাবজেক্ট ম্যাটার এক্সপার্ট, এবং হচ্ছে যারা সাধারণ
জনগণের আশার প্রতিফলন ঘটেছিল কিনা সেটার ব্যাপারে সর্বোচ্চ সন্দেহ আছে আমাদের। কারণ যদি সাংবিধানিক অধিকার যদি আমার নিশ্চিত হতো একটা সাধারণ মানুষ হিসেবে, তাহলে আসলে আমার উপর অন্যায় অত্যাচার যেই করুক না কেন করতে পারতো না। তার মানে একটা যেই প্রসেসের মধ্য দিয়ে আসলে একটা ফ্যাসিবাদের জন্ম হতে পারে, সেই প্রসেসটা যদি আসলে গলদ হয়, সেই ওই সময় যারা প্রসেসটাকে গণপরিষদের সদস্য ছিলেন তারা তো এক প্রকার জনগণের ম্যান্ডেট নিয়ে আসছিলেন, যে প্রাদেশিক পূর্ব পাকিস্তানের প্রাদেশিক এবং যে কেন্দ্রীয় সরকারের যারা নির্বাচিত হয়েছিলেন আওয়ামী লীগের এমপিরা 70 সনের নির্বাচন, যেটা 70 সনের নির্বাচনে, জি। তারাই তো আসলে গণপরিষদের সদস্য হয়ে তারা এই সংবিধানটা প্রণয়ন করেছিলেন। আপনি সঠিক। সেক্ষেত্রে আমি তো যেটা এখানে দুইটা জিনিস সুযোগ আছে। এখানে দুইটা জিনিস অনেক বড় গ্যাপ ছিল, আমি যতটুকু স্টাডি ম্যাটেরিয়াল হিসেবে পেয়েছি, এটা ভুল হয়ে থাকলে আমি দুঃখিত, বাট আমি অনেক ইন্টারনেটে ঘাটাঘাটি করে যেটা পেয়েছি যে আপনার শুধুমাত্র পলিটিক্যাল লিডারশিপ এবং সংবিধান প্রণয়ন কমিটি যারা ছিল তারাই আসলে সংবিধান নিয়ে তখন কাজ করেছে, এবং আমাদের একটা এক্সপার্ট গ্রুপ ছিল যারা হচ্ছে আপনার ইন্ডিয়ার আরেকটা এক্সপার্ট গ্রুপের সাথে বসে আমাদের সংবিধানটাকে ড্রাফট করেছিল। এখন সেটাই যদি হয়ে থাকে, সেখানে কিন্তু আপনার সাবজেক্ট ম্যাটার এক্সপার্ট বিভিন্ন রকমের শ্রেণী পেশার মানুষ যারা আছে, অভিজ্ঞতা সম্পন্ন যারা আছেন, যারা রাজনীতির সাথে সরাসরি যুক্ত না, তাদের মতের প্রতিফলনটা ওইখানে অ্যাবসেন্ট ছিল। এবং সবচেয়ে বড় যে জিনিসটা অ্যাবসেন্ট ছিল সেটা হলো পাবলিক ডিমান্ড। আমি জনগণ হিসেবে আসলে কেমন দেখতে চাই, আমার অধিকার আমি কেমন চাই, সেই জিনিসটা টোটালি অ্যাবসেন্ট ছিল। আসলে এটার কেমন ছিল সেই জিনিসটা আপনি সরাসরি পেয়ে যাবেন যখন আপনি দেখবেন এই সংবিধানকে আসলে আমি একজন সাধারণ জনগণ হিসেবে আমার অধিকারকে রক্ষা করতে পারছে কি পারছে না। কারণ কি, সেই ক্ষেত্রে আপনি জুডিশিয়ারি অর্থাৎ বিচার বিভাগ আইন বিভাগকে সুপারসিড করতে পারছে না, অথবা বিচার বিভাগের উপরে আইন বিভাগ সুপারসিড করে বিভিন্ন ধরেন আইন চাপিয়ে দেওয়া হচ্ছে। সো এটা একটা জিনিস। আবার আমি যদি ধরি হচ্ছে আপনার লেজিসলেটিভের কথাও যদি বলি, আমাদের যারা আছে সেই তারাও স্পিরিট থেকে বিএনপিও কিন্তু অস্বীকার করছে না যে সংবিধান সংশোধনের প্রয়োজনীয়তা নেই। বিএনপিও চাচ্ছে সংবিধান সংশোধন হোক, কিন্তু আপনারা পুরো আমূল পরিবর্তন করে আমূল পরিবর্তন যেখানে হচ্ছে যেখানে হচ্ছে আপনার জনগণের আশার প্রতিফলন বা হচ্ছে একটা জনগণের অধিকার রক্ষা করা হচ্ছে না, যেই ব্যবস্থার মাধ্যমে 15 বছর একটা ফ্যাসিবাদী সরকার দেশে ফ্যাসিবাদ কায়েম করে যেতে পারে, গণহত্যা করে যেতে পারে, বিএনপির মতো একটা বড় দলকে যারা হচ্ছে আপনার হত্যা হয়েছে না, কতগুলো সংশোধনী হয়েছে এই পর্যন্ত দেখেন। 2 দিন পর পর ধরেন যদি আমরা মুড়িমুড়কির মতো সংবিধান পরিবর্তন করতে থাকি, এটা টেক্সট 16টা সংশোধনী এসেছে, এনসিটিভির মাধ্যমে সবগুলি যে আবার জনগণের বিপক্ষে গেছে বা জনগণের স্বার্থের বিপক্ষে বিষয়টা এরকম না। যে পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যখন উঠিয়ে দেওয়া হলো, তখন আসলে রাজনৈতিক সংকটটা শুরু হয়েছে 2011 সালে। তার মানে জুন মাসে যেটা আওয়ামী লীগ সরকার রাজনৈতিক চর্চা সম্পর্কে আমাদের সাধারণ জনগণের আগে যতটুকু না ধারণা ছিল, বর্তমান যুগে আমি মনে করি ইন্টারনেটের যুগে এখন যারা জেনজির মাধ্যমে যেহেতু এই আন্দোলনের একটা বড় অংশ ছিল, তারা আপনি তাদেরকেই জিজ্ঞেস করেন। এটার মাধ্যমে আমি মনে করি যে এটা বিভিন্ন দল, আমরাও ইভেন বড় স্টেক হোল্ডার হিসেবে বিএনপিরও উচিত আসলে যারা তাদের ইয়াং জেনারেশন আছে অথবা সমাজের যারা ইয়াং জেনারেশন আছে তাদেরকে জিজ্ঞেস করা আসলে তারা কি রকম রাজনীতির চর্চা চাচ্ছে, সেই রাজনৈতিক চর্চা সঠিক প্রতিফলন কি আসলে আমার এই সংবিধানে হচ্ছে কিনা, এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ। যেই সংবিধানের মাধ্যমে ফ্যাসিবাদ রুখা যায় না, সেই সংবিধানকে আমূল পরিবর্তনের মাধ্যমে শুধুমাত্র গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা করা সম্ভব। আরেকটা ব্যাপার হচ্ছে আপনি দেখেন বিভিন্ন রকম সংস্কারের কথা বলছি, এই সংস্কারের প্যাকেজ সেই সংস্কারের প্যাকেজ। আপনি যখন মূল যে আপনার গাছের ধরেন এই ডালে হচ্ছে আমার এক রকমের আম ধরবে, আরেক ডালে আরেক রকমের আম ধরবে, যেটাতে আমরা মিক্সড আম একসাথে করতে পারি, কিন্তু আপনি যদি গাছের গোড়ায় যদি সারি না দেন, সেটার যদি পরিচর্যা না করেন, আপনার গাছের ডালে তো পানি দিয়ে বা রূপচর্চা মানে ওইখানে চর্চা করে তো আসলে লাভ নাই। সো মূল যদি হয়ে থাকে আমার সংবিধান, সেটাকে চর্চা করে সেটাকেই আমূল পরিবর্তনের মাধ্যমে একবারই করা হোক, যাতে করে আসলেই এটা জনগণের কথা বলে এবং জনগণ জানবে আসলে সংবিধানে কি আছে। আপনি এখন আমি নিশ্চিতভাবে বলতে পারি, আমিও অনেক কিছু জানি না সংবিধানের কোন ধারা কিভাবে আমার অধিকারের কথা কিভাবে বলা আছে। এরকম যারা খেটে খাওয়া অথবা একদম খেটে খাওয়া মানুষের কথা বলবো, অনেক শিক্ষিত সমাজের প্রতিনিধিরাও তারাও জানে না। সো তাদের পার্টিসিপেশন, তাদের ধারণাও নেওয়া হোক আসলে একটা সংবিধানের মাধ্যমে তাদের আশার প্রতিফলন কিভাবে ঘটবে। এটার জন্য আমরা বলেছি যে গণপরিষদ নির্বাচন হোক, এবং গণপরিষদ নির্বাচন যেটা হবে সেখানে যেই বডিটা উঠে আসবে, গণপরিষদ দের কার্যক্রম শেষ হওয়ার পরে অর্থাৎ সংবিধান নির্মাণের পরে কিন্তু আবার আপনার সেই গণপরিষদ কাঠামোটাকে কিন্তু আপনার আইনসভাতে ট্রান্সফার করা যাচ্ছে অটোমেটিক্যালি। সো দুইটা নির্বাচনের প্রয়োজন হচ্ছে না। এক, আপনি জনগণের কথা শুনছেন, জনগণ কি চাচ্ছে। নাম্বার 2, আপনি কিন্তু আবার আইনসভাও পেয়ে যাচ্ছেন। সো এখানে বাড়তি খরচও হচ্ছে না। আর আরেকটা কথা বলবো, আমরা তো আসলে টক শো বা হচ্ছে বাইরেও বলি, সব জায়গায় বলি যে হচ্ছে জনগণ জনগণ জনগণ। এটা এক একটা পার্টি আমরা এক এক রকম ম্যান্ডেট নিয়ে হচ্ছে জনগণকে ইউজ করতে থাকি। জনগণকেই জিজ্ঞেস করেন না আসলে তারা কি চায়। সরকারকে আমার পক্ষ থেকে আমি আপনার মাধ্যমে, আপনার শোর মাধ্যমে ইন্টারিম গভর্নমেন্টকে রিকোয়েস্ট করবো, বিএনপি যদি বড় দল স্টেক হোল্ডার হিসেবে তারাও রিকোয়েস্ট করে এই জিনিসটা
আরো ভালো হয়, কারণ দেশের স্বার্থে তো আসলে সবাইকে এগিয়ে আসা উচিত। গণভোট করা হোক যে জনগণ আসলে সাংবিধানের পরিবর্তন চাচ্ছে কি চাচ্ছে না, কোন কোন সংস্কারের ক্ষেত্রে জনগণের মতামত কি সেটাও জনগণকে জিজ্ঞেস করা হোক। এটা শুধুমাত্র পার্টিকে কেন জিজ্ঞেস করা হচ্ছে, এই সংস্কারে আপনার একমত আছেন কিনা, সেই সংস্কারে আপনি একমত আছেন কিনা। প্রত্যেকটা পার্টিতে কি সঠিক রিপ্রেজেন্টেশন আছে? রিপ্রেজেন্টেশন নাই। সো 30%-এর একটা দল থাকতে পারে, 5%, 10%। এটা একটা জনগণকে, সাধারণ জনমানুষের কাছে সেটা উন্মুক্ত করে দিয়ে তাদের কাছ থেকে জানা হোক আসলে কোন সংস্কার তারা কিভাবে কোন মেয়াদে চাচ্ছে, তাহলে আসলে বার্তাগুলো খুব পরিষ্কার হয়ে যাবে আমি মনে করি। শামাপা, উনি ইসের কথা বলছিলেন, গণভোটের কথা। বিএনপি যে সংস্কার প্রস্তাবনা, ঐকমত্য কমিশনের বিএনপি যে আলোচনা, গণভোটের বিরোধিতা করছে বিএনপি জাতীয় নির্বাচনের আগে। না, আমরা তো বিরোধিতা, আমাদের কেউ গণভোট নিয়ে তো কোনো কথাই হয় না। গণভোট করুক না, দেখুক না জনগণ মানে কি চায়। সাংবিধানিক সংস্কারগুলোর ছোট বিষয়ে ব্যবসায়ী, পান দোকানদার আলা, রিক্সা আলা, মাঝারি ব্যবসায়ী, বড় ব্যবসায়ী, দেশি ব্যবসায়ী, বিদেশি ইনভেস্টর, সবাই বলতেছে ভাই একটা নির্বাচন দাও। আমরা উই ওয়ান্ট টু নো দ্য ইকোনমিক পলিসি অফ দ্য নেক্সট গভর্নমেন্ট। নাহলে আমরা ইনভেস্ট করব কিভাবে, কিসের আশায়, কোন ইয়েতে। সবাই নির্বাচন চাচ্ছে এবং প্র্যাকটিক্যালি চাচ্ছে। আর জেনজির কথা উনি বললেন, সকল শ্রদ্ধা আমাদের নিউ জেনারেশন, আগামী জেনারেশনের প্রতি রেখে আমি বলতে চাই, এবং তাদের যেই দেশপ্রেম যেটা হয়েছে জুলাই আগস্টে, অবশ্যই আমাদের ছেলেমেয়েদের অপরিসীম দেশপ্রেম আছে এবং প্যাশন আছে দেশের প্রতি। না হলে তারা সবাই মাঠে নেমে আসতো না, পথে নেমে আসতো না। তাদের প্রতি শ্রদ্ধা রেখে আমি বলছি, জেনজির ইজারা কি শুধু এনসিপি নিছে? আপনারা দেখেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল গতকালকে একটা সংবাদ সম্মেলন করেছেন। এর আগে আমরা তারুণ্যের সমাবেশ করেছি। এইবার আমরা বিভিন্ন আঙ্গিকে একটা তারুণ্যের সমাবেশ করছি সারা দেশে বিভাগে, এবং ওয়ার্কশপ করছি আমরা। বিএনপি যারা করে না, সবাই তার বিএনপি করে না, বিএনপি বাইরে বা বিএনপি যারা সাধারণ জনগণ আছে, তাদের ইয়াং জেনারেশন কি ভাবছে, আমরা পলিটিক্যাল পার্টি যারা যে সকল এনসিপি সহ, এনসিপি ইজ অলসো ইনভাইটেড টু জয়েন ইফ দে ওয়ান্ট টু। তারা যে মানুষ কি ভাবছে প্রত্যেকটি ইস্যু নিয়ে, প্রত্যেকটি ব্যাপার নিয়ে, সমাজের যে কোনো ইস্যু নিয়ে মানুষের ভাবনাটা কি, সাধারণ ইয়াং জেনারেশনের ভাবনাটা কি, ছেলে মেয়েদের ভাবনাটা কি, সেইটা তুলে ধরার জন্য, সেটাকে সামনে নিয়ে আসার জন্য, সেটাকে ধারণ করার জন্য, সেটার উপর কাজ করার জন্য বিএনপি এই ওয়ার্কশপগুলো আয়োজন করছে, তারুণ্যের সমাবেশ ডেকেছে। তো এইটা তো বিএনপি তো সকল শ্রেণী পেশার মানুষের কথা চিন্তা করে দেখেই বিএনপি করছে। এবং আপনি গণভোট দিবেন, গণভোট দেন, দেখেন যে জনগণ কি চায়। বিএনপির তো তাতে কোনো সমস্যা নাই, কিন্তু আপনার মৌলিক যেটা সমস্যা সেটা কিন্তু হচ্ছে যে ওনারা যেটা বারবার বলতে চাচ্ছে যে বিচার হতে হবে, সংস্কার হতে হবে, সংবিধান আবার লিখতে হবে। তো সংবিধান যে, আমি আপনাকে একটা উদাহরণ দিয়ে বলি, নির্বাচন কমিশন যে ছিল আমাদের এতদিন, সেই নির্বাচন কমিশনের যে কনস্টিটিউশন আছে, সেই কনস্টিটিউশন কিন্তু নির্বাচন কমিশনকে যে পার্লামেন্ট ইলেকশনের সময় 100% ক্ষমতা দিয়ে রেখেছে। কিন্তু যেহেতু হাসিনার ক্ষমতায় ছিল, আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, সেই সংবিধানকে, সেই কনস্টিটিউশনকে ছুঁড়ে ফেলে দিয়েছে এবং হাসিনার কথার বাইরে কোনো কাজ নির্বাচন কমিশন করতে পারে নাই। এটাই বাস্তবতা। কিন্তু আপনার যদি, আবারও বলছি, আপনার যদি দেশ সঠিকভাবে চালানোর সদিচ্ছা থাকে ওই সরকারের, এবং তাহলে ডেফিনেটলি আপনি সংবিধান আবার লিখলেন, তারপরে আরেক সরকার আছে সংবিধান মানলো না, তো আপনি কি করবেন? সংবিধান আপনি যতবারই লেখেন না কেন, সংবিধান তো জনগণের জন্য। আপনি 15 বার কেন, 115 বার একটা চেঞ্জ করতে পারেন, কোনো সমস্যা নাই। বিকজ এই সংবিধান জনগণের জন্য সংবিধান, এবং জনগণ যাতে ভালো হয় সেই জন্য সংবিধান বারবার অ্যামেন্ডমেন্ট করা হয়। কিন্তু আপনি সংবিধান আবার পুনর্লিখন করলেন, তো নতুন সরকার এসে সংবিধান মানলো না, তো আপনি কি করবেন? আপনার কাছ থেকে তাহলে এনসিপি কি করবে? এনসিপি তো নির্বাচনে চাইতে হবে। ওনারা তো দল বানাইছে নির্বাচনে আসার জন্য নাকি? এখন ওই যে জেলায় জেলায় ঘুরতেছে, কমিটি করতেছে, কেন নির্বাচনে আসতে চায় না? তো নির্বাচনে আসুক, পার্লামেন্টে আইসা ওনাদের ভয়েস রেজ করুক, ডিফারেন্স মেক করুক, জেনজির কথা বলুক, পার্লামেন্টে আসুক, সেই জন্য তো নির্বাচন দরকার। মেজর মাহমুদ,
সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি প্রচারণা আছে যে অন্তর্বর্তী সরকারকে জনগণ 5 বছর দেখতে চায়। কিছু কিছু কয়েকজন উপদেষ্টার বক্তব্য আসলে এই ধরনের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। মানে জনগণ 5 বছর দেখতে চায়, এটা আসলে বোঝার মাপকাঠিটা কি? এই জনগণ বলতে কোন জনগণ? এনসিপি, ফেসবুক ব্যবহারকারী, কারা? ফেসবুক তো ধন্যবাদ, ফেসবুক তো শুধু এনসিপি ব্যবহার করে না, ফেসবুক এখন সবাই ব্যবহার করে যেহেতু, এবং পোলগুলা অনেক সময় দেখা যায় যে অনেক নিউট্রাল পার্সোনালিটি থেকেও আসে। তো এটা একটা পারসেপশন কিন্তু হঠাৎ করে একটা ফেসবুকে সোশ্যাল মিডিয়াতে কিন্তু একটা পারসেপশন হঠাৎ করে গ্রো করে না, কোনো কিছুর একটা আফটার ইফেক্ট হিসেবে গ্রো করে। তো হয়তোবা এই সরকারের কিছু ভালো, অবশ্যই কিছু ভালো কাজ দেখেছে জনগণ, যেটার জন্য তারা চাচ্ছে হতো, অথবা তাদের ভিতরে একটা স্পৃহা আছে, আগ্রহ আছে যে এই সরকার থাকলে আরও ভালো কাজ করবে। কিন্তু সেটা আসলে আমাদের রাজনৈতিক কোনো মন্তব্য না প্রথমত, এবং এনসিপির কোনো পেজ থেকে বা এনসিপির কোনো নেতৃবৃন্দের থেকে আমার মনে হয় এরকম কোনো কিছু আপনারা শুনতে পাননি এখনো পর্যন্ত। তো সেটা যদি হয়ে থাকে ফেসবুক কেন্দ্রিক, আমার মনে হয় সেটা সোশ্যাল মিডিয়ারই একটা অংশ। তবে সোশ্যাল মিডিয়াতে যেটা আসে সেটা অমূলক নয়, কারণ এই বিগত ফ্যাসিবাদ সরকারকে আসলে হটানোর জন্য একটা মূল উপাদান হিসেবে কাজ করছিল এই সোশ্যাল মিডিয়া। এটার জন্যই কিন্তু হঠাৎ করে ইন্টারনেট বন্ধ করে দিয়েছিল এবং বলেছিল এমনিতেই বন্ধ হয়ে গেছে। সো এটাকে আমরা কখনোই অমূলক হিসেবে দেখতে পারি না। সেটা যদি কোনো পারসেপশন গ্রো করে, পাবলিক পারসেপশন যদি এরকমভাবে গ্রো করে, সেটা সরকার অথবা অন্য কোনো সংস্থা যারা আছে তারা বা বিভিন্ন রাজনৈতিক দলও সেটা নিয়ে চর্চা করে দেখতে পারে আসলে মানুষ কী চাচ্ছে, কেন চাচ্ছে, সে অনুযায়ী তাদের দলকে যদি তারা সাজাতে পারে, তাদের ম্যান্ডেটটা যদি রেডি করতে পারে, আমার মনে হয় সেটা আরও বেশি উত্তম উপায়। কিন্তু এনসিপির পক্ষ থেকে আসলে 5 বছর সরকার থাকবে কিনা এই ব্যাপারে আমরা কোনো ধরনের মন্তব্য করিনি। সো এটা একটা পাবলিক ধারণা। আমি একটা জিনিস জাস্ট একটু অ্যাড করে দিতে চাই, এখানে আপা বলেছিলেন কিছুক্ষণ আগে যে পাবলিকের একটা পারসেপশন আছে যে হচ্ছে বর্তমান সরকারের একটা এক্সটেনশন হচ্ছে এনসিপি। এটা আমি জাস্ট যে কাউকে চ্যালেঞ্জ করে অথবা রিকোয়েস্ট করে বলবো লোকাল অ্যাডমিনিস্ট্রেশনে যেতে। আমরা শুধুমাত্র মন্ত্রণালয় অথবা ঢাকার বা বাংলা মোটর বা হচ্ছে আপনার এই পল্টনের কথা যদি না বলি, আমরা যদি একটু লোকাল অ্যাডমিনিস্ট্রেশনের দিকে যাই, সেখানে আসলে লোকাল অ্যাডমিনিস্ট্রেশন কাদের কথায় কাজ করছে, কাদেরকে খুশি করার জন্য অলরেডি একটা দৌড় প্রতিযোগিতা শুরু হয়ে গেছে, যাতে করে ওই দল যদি ক্ষমতায় আসে যাতে তাদের গুড বুকে তারা থাকতে পারে। এই যে একটা অপসংস্কৃতি, এটারই তো একটা বড় ধরনের সংস্কার প্রয়োজন। সেটার সংস্কার আপনি যদি বলে থাকেন কারা এটার মূল স্টেক হোল্ডার্স, সেক্ষেত্রে আমি বলবো জনপ্রশাসন মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এই স্বরাষ্ট্র মন্ত্রণালয় পুলিশ সংস্কার কমিশন হয়েছে, পুলিশের সংস্কারের এখনো পর্যন্ত কোনো অদ্যাবধি কোনো দৃশ্যমান সংস্কার কিন্তু কার্যক্রম আমরা দেখতে পাইনি। জনপ্রশাসন সংস্কারের কথা বলা হয়েছে, সেখানে অনেক ধরনের এসেছে, আমাদের সকল দল থেকে রিকোয়েস্ট গিয়েছে, প্রস্তাবনা গিয়েছে, কিন্তু সেই অনুযায়ী সেই সংস্কারটা যদি না হয়ে আমি যদি এখন শুধুমাত্র নির্বাচনের কথাই বলি, নির্বাচন শেষ হওয়ার পরে তো সেই সংস্কারকে আস্থা করে ফেলে দিয়ে আগের লাইনে চলে যাবে, বিকজ এটা তো অনেক লাভজনক বর্তমানে যে লাইনে আছে আমাদের বিভিন্ন আপনার লোকাল অ্যাডমিনিস্ট্রেশন। সো এই ব্যাপারগুলো আসলে পাবলিক পারসেপশন গ্রাউন্ড লেভেলে ঢাকায় একরকম, এবং হচ্ছে আপনার গ্রামগঞ্জ অথবা বিভিন্ন জেলা শহরগুলোতে টোটালি ডিফারেন্ট, আমি আপনাকে বলতে পারি। শ্যামাপা, প্রধান উপদেষ্টা সম্প্রতি আল জাজিরাকে ইন্টারভিউ দিয়েছেন, উনি এখানে একই ধরনের কথা বলেছেন যে জনগণ আসলে অন্তর্বর্তী সরকারকে তাদের ভালো সমাধান হিসেবে দেখছেন। জনগণ বলছে না যে নির্বাচনের মাধ্যমে সরকার চলে যাক। তার এই বক্তব্যকে বিএনপি কীভাবে দেখে? বিএনপি তো কনফিউজ জাতির মতো, জাতীয় কনফিউজ, 17 কোটি মানুষও দ্বিধার মধ্যে আছে। কারণ প্রফেসর ইউনূস যেই সময় বাংলাদেশের হাল ধরেছিল, ক্রিটিক্যাল সময়, সবাই রাজনৈতিক দলগুলো সহ আপামর জনতা ওনাকে সমর্থন দিয়েছিল। ওনার জাতীয় এবং আন্তর্জাতিকভাবে ওনার একটা খুবই পজিটিভ একটা ইমেজ আছে। তো সেই ক্ষেত্রে উনি নিজেই বিএনপির সাথে মিটিং করে গত সপ্তাহে বলেছে যে ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন। তারপরে ওনার আইন উপদেষ্টা একটা প্রেস ব্রিফিং করে বলল জুন আমাদের কাট অফ টাইম। তো সেটা যদি হয় তাহলে আল জাজিরাতে ওনার বক্তব্য কেন উনি এভাবে দিলেন সেটা ওনাকে জিজ্ঞেস করলে ভালো হয়, সেটা উনি ভালো বলতে পারবেন। কিন্তু আমি মনে করি, এটা আমার মতামত হচ্ছে যে ওনার উপদেষ্টা মণ্ডলীতে যারা আছেন বা ওনার আশেপাশে যারা আছেন, সরকার পরিচালনায় এখন যারা ইনভলভড আছেন, তারা ওনাকে অনেক সময় একভাবে এক বুদ্ধি দিচ্ছেন। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে ওই যে দোসররা আছে, আমি বলছি, এরাও বিভিন্ন ষড়যন্ত্রের সাথে ইনভলভ আছে, এবং সেইটাও হতে পারে। এবং সেইটা ক্লিয়ারেন্সটা কিন্তু ক্লিয়ার করতে হবে প্রধান উপদেষ্টাকেই, যে উনি
রাজনৈতিক দলগুলোর সাথে বক্তব্যে একটা বলছেন, ওনাদের অফিসিয়ালি ওনার প্রেস সচিব একটা একই কথা বলছেন, কিন্তু ওনার উপদেষ্টারা আবার দেখবেন এক এক সময় এক এক কথা চিফ বলছেন। অ্যাডভাইজার আজকেও পুলিশ সপ্তাহ একটা প্রোগ্রামে একই কথা বলছেন যে ডিসেম্বর থেকে জুনের মধ্যে হ্যাঁ, তো নির্বাচন। আল জাজিরাকে উনি একটা ইন্টারন্যাশনাল মিডিয়াকে উনি কেন ভিন্ন কথা বলবেন, সেটা ওনার প্রেস সচিব, ওনার প্রেসের লোক বা ওনার নিজেকে ওইটা ক্লিয়ার করতে হবে। বিকজ এইটাতে রাজনৈতিক দলগুলো যেরকম দ্বিধার মধ্যে আছে, জনগণও দ্বিধার মধ্যে আছে। সো এই জন্যই কিন্তু এই ইন্টারিম গভর্নমেন্টের উপর অনেক আস্থা, মানুষের অনেক আস্থা নিয়ে কিন্তু ইন্টারিম গভর্নমেন্টকে আমরা প্রত্যেকটা কমিশনকে বিএনপি সহযোগিতা করছে। আমরা নিজেরা ইন্টারনালি আলাদা আলাদা টিম করা হয়েছে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব এই আপনাদের কি কোনো কমিশনগুলোকে সাহায্য সংশয় আছে করার যে জন্য। জুনও পার হয়ে যেতে পারে এই নির্বাচন? বিশেষ করে জিওপলিটিক্যাল ইস্যু, ভারত পাকিস্তান উত্তেজনা চলছে, রাখাইনের পরিস্থিতি কি দাঁড়ায় সেটার উপর অনেকটা নির্ভর করছে, একটু আলোচনা আছে। আপনাদের কি আশঙ্কা? জিওপলিটিক্যাল ইস্যু, আপনার তারপরে আপনার গ্লোবাল ইস্যু, এগুলো চলতেই থাকবে। ইন্ডিয়া পাকিস্তান এই নতুন অ্যাড হয়েছে এই যুদ্ধ, এটা এখন এটা কি আপনার এই জন্যই তো আরো বেশি প্রয়োজন একটি গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার, যার ফার্ম ডিসিশন নিতে পারবে বিভিন্ন সময়। যখন রোহিঙ্গা ইস্যু, আরাকানে তো অবস্থা খুবই খারাপ বর্ডারে, আর আরাকান আর্মির এক সিচুয়েশন, রোহিঙ্গা এক সিচুয়েশন, এখানে এক এক স্টেক হোল্ডার ওখানে আছে, বর্ডারের অবস্থা খুবই খারাপ। এখন সেই ক্ষেত্রে আমরা ঐতিহাসিকভাবে দেখেছি যে বিএনপি যতবারই রাষ্ট্র ক্ষমতায় ছিল ততবারই রোহিঙ্গা ইস্যু সমাধান করতে পেরেছে। আমি যেহেতু বিএনপি পেরেছি, আমি বিএনপির কথা বলছি। এখন সেই ক্ষেত্রে অবশ্যই জনগণ যাকেই ভোটে আনুক না কেন, একটি নির্বাচিত সরকার প্রয়োজন। না হলে আপনার এই আমাদের এই রিজনের যে সমস্যাগুলা, গ্লোবাল যে সমস্যাগুলো, কোনোটাই কিন্তু একটি গণতান্ত্রিকভাবে মানে নির্বাচিত সরকার ছাড়া সমাধান করা সম্ভব নয়। সিম্পল অ্যাজ দ্যাট। সো সেই জন্যই আমরা সব রকম কারণে এই ভৌগোলিক কারণগুলোর কারণেও কিন্তু এখানে একটি স্টেবল গভর্নমেন্টের প্রয়োজন। না হলে আপনি ইন্ডিয়া পাকিস্তানের সমস্যা সমাধান কি এখানে তো হয়েছে, এই যে যেমন এই যে আরাকান নিয়ে ঘটনা দেখেন, তারা নিজেরাই এত কনফিউজড, এই সরকারের উপরে মানুষের আস্থা ধীরে ধীরে কমার শঙ্কা বেড়ে যাচ্ছে। কারণ কি, তৌহিদ সাহেব বললেন যে একটা হয়েছে, একটা মানবিক করিডোরের নিয়ে ইউএন এর সাথে কথা হয়েছে, এবং এটা তারা একটা নীতিগতভাবে তারা একটা সিদ্ধান্ত নিয়েছে। কিছুক্ষণ এই যে আজকেই অনলাইনে আমি ডেইলি স্টারে দেখলাম যে শফিক সাহেব বলছেন যে না, এই ব্যাপারে ইউএন এর সাথে অথবা কোনো কর্তৃপক্ষের সাথেই সরকারের কোনো কথা হয় নাই করিডোর নিয়ে, একটা হিউম্যানিটেরিয়ান করিডোর নিয়ে। তা আমি কোনটা বিশ্বাস করব? এবং ইটস এ ভেরি সিরিয়াস ইস্যু। হিউম্যানিটেরিয়ান করিডোর যদি কারোর সাথে আলোচনা হয়ে থাকে, সেটার জন্য একটা রাজনৈতিক দলগুলোর সাথে কথা বলার প্রয়োজন আছে, একটা সিকিউরিটির ব্যাপার আছে, এখানে আমার দেশের মানুষের সিকিউরিটির ব্যাপার আছে, এখানে যারা রোহিঙ্গারা যারা অলরেডি অবস্থান করছে তাদের সিকিউরিটির ব্যাপার আছে, অনেক ক্রস বর্ডার করিডোরের অনেক সংখ্যা এটার মধ্যে আছে, যেটা এখন আলোচনায় গেলে আরো বৃহৎ আলোচনা করতে হবে। কিন্তু আমার যেটা পয়েন্ট হচ্ছে দে দেমসেলভস, ইন্টারিম গভর্নমেন্ট নিজেই জানে না তারা কখন কি বলবে। কারণ যেটা তাহলে তৌহিদ সাহেব জানে না, উনি হলেন ফরেন উপদেষ্টা, উনি জানে না যে কি বলতে হবে। ওনারটা আবার ডিফাই করে শফিক সাহেব বলতেছে যে না, আমরা কোনো আলোচনা করি নাই কারোর সাথে। সো দে হ্যাভ টু নো হোয়াট, পিপল ডোন্ট নো হোয়াট ইজ গোয়িং অন। দ্যাট ইজ দ্য প্রবলেম। যেহেতু পররাষ্ট্র উপদেষ্টা বলেছেন, আমরা আসলে ওইটাই অফিসিয়াল বক্তব্য হিসেবে ধরে নিচ্ছি যে এইখানে আসলে যে মানবিক করিডোরের কথা বলা হচ্ছে, বাংলাদেশ নীতিগত সিদ্ধান্ত নিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টার তরফ থেকে যেটি বলা হয়েছে, এখানে আসলে কোনো পজিটিভ দিক আছে কিনা? উনি সিকিউরিটি কনসার্নের কথা বলছিলেন। আপনার দৃষ্টিতে এই রাখাইনের পরিস্থিতিতে বাংলাদেশের স্বার্থে পজিটিভ কিছু আছে কিনা, বা রাখাইনের যে রোহিঙ্গা জনগোষ্ঠী তাদের পক্ষে এখানে পজিটিভ কিছু আছে কিনা? রোহিঙ্গা ক্যাম্পে আমি যেহেতু 2 বছর ওইখানে কাজ করেছি, সেনাবাহিনীতে থাকা অবস্থায় অনগ্রাউন্ড একটা এক্সপিরিয়েন্স আমার আছে। আমি যদি আপনাকে এভাবে বলি, রাখাইনে বর্তমানে 16 লক্ষের অধিক আরাকান আছে, এবং হচ্ছে আপনার 4 লক্ষের অধিক হচ্ছে আপনার রোহিঙ্গা মুসলমান আছে। সো এই মানবিক করিডোর, আমি কোনো পক্ষে বিপক্ষে বলছি না, আমি জাস্ট এটা অ্যানালিস্ট হিসেবে ওইখানকার চাকরি করার অভিজ্ঞতা থেকে আমি বলছি,
রাখাইনের এই মানবিক করিডোরটা যদি করা হয় সেই ক্ষেত্রে এই যে 4 লক্ষ যদি না করা হয়, যদি ওই রাখাইন রাজ্যে যদি সিচুয়েশন অ্যাগ্রাভেট হয়, খারাপের দিকে যায়, সেই ক্ষেত্রে এই 4 লক্ষ মুসলমানকে কিন্তু প্রথমে পুশ করে বাংলাদেশের দিকে পাঠানো হবে। এবং এটা যদি পুশ করা হয় সেই ক্ষেত্রে কিন্তু আপনার আমাদের নেয়ার ক্যাপাসিটি অথবা প্রিপারেশনের টাইমটা অনেক কমে যাবে এবং সেই ক্ষেত্রে একটা ক্যাওয়াসের সৃষ্টি হবে, আমি যেটা প্রত্যক্ষভাবে দেখেছি। কিন্তু মানবিক করিডোরের মাধ্যমে কিন্তু হচ্ছে আপনার খাদ্য, বাসস্থান এবং চিকিৎসা, এই 3টা বেসিক রাইটকে বেসিক্যালি ফ্যাসিলিটেট করা হয় ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনগুলোর মাধ্যমে। যেহেতু রাখাইনে বর্তমানে ইউএনএইচসিআর, ডব্লিউএফপি অথবা ডব্লিউএইচও কেউ অ্যাক্সেস পাচ্ছে না, কোনো কাজ করতে পারছে না সেখানে 20 লক্ষের অধিক মানুষ মানবতার জীবনযাপন করছে। সো এই মানবতার করিডোর অথবা হিউম্যানিটেরিয়ান করিডোরটা যদি দেওয়া হয়, অ্যাক্সেস দেওয়া হয়, এটা রাষ্ট্রের জন্য খুব বেশি হুমকি হয় না, যেহেতু ইন্টারন্যাশনাল পার্টনার যারা আছে তারাও এখানে কাজ করবে। কিন্তু বর্ডারে আসলে সিকিউরিটিটা অত্যধিক তখন নজরদারিতে রাখতে হয় অবশ্যই, কারণ এখানে হিউম্যান ট্রাফিকিং এর কিছু ইস্যু হয়ে যায় তখন। সুতরাং সেখানে বর্ডার ব্যবস্থাপনার জাতিসংঘের হাতে থাকলেও পূর্ণ নিয়ন্ত্রণটা আসলে বাংলাদেশের হাতে থাকা উচিত। নিশ্চয়ই আপনার ওইখানে তো জাতিসংঘের যারা স্টেক হোল্ডার্স যারা আছে তারা যে রাখাইনে কাজ করবে, তাদের আমাদের বর্ডার যে সিকিউরিটি আছে সেই সিকিউরিটি ল অ্যান্ড রেগুলেশনস ইজ নট গোয়িং টু বি চেঞ্জড, আমাদেরটা সেমই থাকছে। বরঞ্চ আমরা একটা প্যাসেজ ওপেন করে দিচ্ছি যেটার মধ্য দিয়ে তারা আগে যাওয়ার কোনো জায়গা পাচ্ছিল না, অ্যাক্সেস রুট ছিল না বা একটা জোন ছিল না, সেই জোনটা আমরা তাদেরকে করে দিচ্ছি। কিছু হাব হয়, তাদের লজিস্টিক্স হাব হয়, সেই হাব থেকে তারা ওইখানে যে এই কার্যক্রমগুলো পরিচালনা করবে। 3টা খাদ্য, বাসস্থান এবং হচ্ছে চিকিৎসা, বেসিক্যালি 3টার উপরে হচ্ছে আপনার হিউম্যানিটেরিয়ান করিডোর কাজ করে থাকে। সুতরাং এক্ষেত্রে রাষ্ট্র চিন্তা করবে অবশ্যই কি করা যায়। আসলে কি অনেক কিছু ডিসিশন আছে যেগুলা সব সময় সকল দলের সাথে কথা বলে হয় বলেও আমি মনে করি না, কারণ আপনি যদি দেখে থাকেন বিভিন্ন হিউম্যানিটেরিয়ান ইস্যুসগুলোতে আসলে এইভাবেই স্ন্যাপ ডিসিশন নেওয়া হয়ে থাকে। আমি এখনো পর্যন্ত শিওর না আসলে এই ডিসিশনটা নেওয়া হয়েছে কিনা, কিন্তু আমি একটু বলিনি, আপনি যেহেতু বললেন আপনি প্রধান উপদেষ্টার না পররাষ্ট্র উপদেষ্টার কথা এখানে ডেইলি স্টারে বলেছে, আমি একটু বলিনি, উই ওয়ান্ট টু মেক ইট ক্যাটেগরিক্যালি ক্লিয়ার দ্যাট দ্য গভর্নমেন্ট হ্যাজ নট ডিসকাসড দ্য সো কল্ড হিউম্যানিটেরিয়ান করিডোর উইথ দ্য ইউএন অর এনি আদার এন্টিটি। এটাকে মানে তার অর্থ দাঁড়াচ্ছে যে তারা ক্যাটেগরিক্যালি বলছে যে কারোর সাথে আলোচনা করে নাই। এখন প্রেস সচিবটাকে, প্রেস সচিব হচ্ছে প্রধান উপদেষ্টা প্রেস সচিব, তাতে উনি প্রধান উপদেষ্টার কথাটাকে রিপ্রেজেন্ট করছে। আমার কথা হচ্ছে হিউম্যানিটেরিয়ান করিডোর হইলে কি হবে, না হইলে কি হবে, সেটা ভিন্ন আলোচনা। সেটা নিয়ে বৃহৎ আলোচনার প্রয়োজন আছে বলে আমি মনে করি, কারণ সেটা অবশ্যই আমাদের বর্ডারে একটা সিকিউরিটি একটা ইস্যু আছে, যাতে এটা স্মুথলি কিভাবে করা যায়, কি প্রক্রিয়া হবে, এটা অনেক ব্যাপার আছে, এই দিককার ব্যাপার আছে, ওই দিককার ব্যাপার আছে। কিন্তু আমার পয়েন্টটা সেটা না, আমার পয়েন্টটা হচ্ছে যে আমাদের পররাষ্ট্র দপ্তর কার সাথে আলোচনা করে তাহলে তৌহিদ সাহেব কথাটা বললেন। আমার প্রশ্নটা হচ্ছে যে তাদের মধ্যে একটা ধোঁয়াশা তৈরি হচ্ছে এটা নিয়ে, যেটা হওয়া উচিত না, সেটাই আমার পয়েন্ট। পররাষ্ট্র অধিদপ্তর তো আসলে জবাবদিহিতার ঊর্ধ্বে নয় এবং অন্তর্বর্তীকালীন সরকারও কিন্তু জবাবদিহিতার ঊর্ধ্বে নয়। সো তাদের যে অ্যাকশন অথবা কথাবার্তা যেটা আছে, আমি আপনার সাথে অবশ্যই একমত পোষণ করি এখানে যে হ্যাঁ, সবকিছুরই একটা জবাবদিহিতা থাকা উচিত। ওনাদের দুই পক্ষ থেকে দুইটা যদি স্টেটমেন্ট আসে, সেই স্টেটমেন্ট আসলে সবার সামনে আমার মনে হয় যে পরিষ্কার করা অত্যন্ত গুরুত্বপূর্ণ, স্পেশালি হিউম্যানিটেরিয়ান করিডোরের ব্যাপারে। একটা শর্টলি একটা ইস্যু আমি একটু এখানে আমলে নিচ্ছি, সেটা হচ্ছে আপা বলেছেন খুব সুন্দর করে যে আসলে ওনারাও বিচার চাচ্ছেন, বিচারের আপডেটের কথা যখন বলা হয়েছে, ওনারাও বিচার চাচ্ছেন এবং ওনারাও খুবই মনে প্রাণে চাচ্ছেন যে বিচারটা হোক। কিন্তু আসলে ওনাদের যে রিপ্রেজেন্টেশন, পাবলিক রিপ্রেজেন্টেশন হিসেবে যখন ওনারা কথা বলছেন, ওনাদের দলের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ যখন কথা বলছেন, তখন আসলে নির্বাচন ব্যতীত বিচারের কথা আমরা আসলে শুনতে পাই না বা দেখতে পাই না। সো আমরা আসলে আপনাদেরকে এটা রিকোয়েস্টও করতে পারি, অথবা মানুষের পালস কি, আসলে মানুষ কি চাচ্ছে, আসলে কি আপনারা নির্বাচনের কথা বলেন নাকি বিচারের কথাটা আগে বলেন, আপনারাও কাইন্ডলি একটু আপনাদের মাধ্যমে জনগণের কাছ থেকে জেনে নেবেন, যেহেতু আপনাদের জনগণের বড় স্টেক আছে। 15-16 বছর সবচেয়ে বড় ভিকটিম বিএনপি। জি, সেটার জন্যই বলছি, যদি আমি এটাতে এগ্রি করি এই কারণে, 15 বছরে ধরেন ম্যাডাম বেগম খালেদা জিয়ার বাসার সামনের বালুর ট্রাকটা যেহেতু সরাতে পারে নাই, একজন সাবেক সেনা কর্মকর্তা হিসেবে এটা আমার জন্য অত্যন্ত দুঃখজনক, সেজন্য বলছি। তো সেই দলকে তো অনেক আপনার অত্যাচার অনাচার
এর মধ্য দিয়ে যেতে হয়েছে। সুতরাং তারা হঠাৎ করে ঘুম থেকে জেগে উঠে আসলে নির্বাচনের কথা না বলে যারা তাদেরকে এটা করেছে তাদেরকে বিচারের সম্মুখীন হওয়া উচিত, সেটাই হওয়া উচিত 1 নম্বর ম্যান্ডেট। এবং সেটার কাজটা ত্বরান্বিত করার জন্য তারা আইসিটি অথবা স্পেশাল বেঞ্চ হোক বা আন্তর্জাতিক মানসম্পন্ন কোনো স্পেশাল বেঞ্চ করতে হলে সেটা গভর্নমেন্টকে আসলে সামগ্রিকভাবে চাপ দিলে সেই বিচার প্রক্রিয়াটা অত্যন্ত দ্রুততর হবে। কিন্তু যখন শুধু নির্বাচন হচ্ছে, গভর্নমেন্ট আসলে কনফিউজ হয়ে যাচ্ছে আসলে কোন স্টেক হোল্ডারকে ম্যানেজ করবে, নির্বাচন নাকি বিচার। কিন্তু মানুষ কি চাচ্ছে সেটা জানার জন্য আসলে জনগণের কাছে ফেরত যাওয়ার জন্য আমি আবার বলবো। সামাপা আপনারা ফেব্রুয়ারি মাসে 64 জেলা সমাবেশ করেছিলেন এই নির্বাচনের রোডম্যাপের দাবিতে। এখন এই যে তারুণ্যের ব্যানার যেটা আপনি উল্লেখ করলেন, যে 3 সহযোগী সংগঠন যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের ব্যানারে তারুণ্যের 8 দিনব্যাপী একটি কর্মসূচি, সেমিনার, পাশাপাশি সমাবেশ, মানে এটা কি আসলে সরকারের প্রতি নতুন করে চাপ তৈরি করার জন্য বিএনপি নামছে তারুণ্যের ব্যানারে? না, বিএনপি পলিটিক্স করছে, বিএনপি পজিটিভ রাজনীতি করতে চায়। বিএনপি আমরা একটি দেখেন 5ই আগস্টের সময় কিন্তু ফ্যাসিবাদ বিরোধী সব শক্তি এক হয়ে এক জায়গায় দাঁড়িয়েছিল নতুন বাংলাদেশ গড়ার ক্ষেত্রে। বিএনপি ওই জায়গায় দাঁড়িয়ে আছে। বিএনপি ওই জায়গায় দাঁড়িয়ে থেকে বিএনপি ভবিষ্যতে দেশের জন্য, দেশের প্রজন্মের জন্য, ছেলেমেয়েদের জন্য কি করতে চায়, সকল শ্রেণী পেশার জনগোষ্ঠীর জন্য, প্রান্তিক জনগোষ্ঠীর জন্য, সেটা বিএনপি তুলে ধরতে চায়। বিএনপি রাজনীতি করছে, এখানে সরকারকে প্রেশার দেওয়ার কিছু নাই। এখানে সরকারকে তো আমরা, সরকারের সাথে যখন ডায়ালগ হচ্ছে, এই বিচারের কথা আমরা প্রত্যেকবার বলতেছি কিন্তু প্রধান উপদেষ্টাকে, এবং যখনই অফিসিয়ালি আনঅফিসিয়ালি কথা হয় সরকারের যে কোনো প্রতিনিধির সাথে বিএনপি কিন্তু শেখ হাসিনা সহ সকল দোষীদের বিচারের কথা আমরা বলছি। এবং বিচার আমরা চাই না, এখানে এটাকে এনসিপি একটা ইস্যু বানানো যাচ্ছে, কারণ এনসিপি নিডস টাইম। কেন টাইম দরকার? এনসিপির ওদের 2 মাস আরো টাইম বাড়াইছে, ওনাদের রেজিস্ট্রেশন করতে হবে, ওনাদের জেলায় কমিটি করতে হবে, ওনাদের কিছু রুলস অ্যান্ড রেগুলেশনস আছে ওগুলা করে ওনাদের রেজিস্ট্রেশন করতে হবে, ওনাদের নির্বাচনের জন্য রেডি হতে হবে, ওনাদের টাইম দরকার। এই জন্য ওনারা বিচার টিচার সব নিয়ে আসতেছে। ভাই, বিচার কি আমরা চাই না? আমাদের ইলিয়াস আলী সহ কত লোককে গুম করে ফেললো, আমরা কি বিচার চাই না? ডেফিনেটলি আমরা বিচার চাই। আয়না ঘর থেকে তো সবচেয়ে বেশি বিএনপি সমর্থিত বা বিএনপির লোকজনই বের হয়েছে, তাই না? তো বিএনপি কেন বিচার চাবে না? এটা তো হাস্যকর ব্যাপার। কিন্তু বিচারকে একটা অজুহাত বানাইলে চলবে না, যে আমি এখন নতুন দল করেছি, আমার এখন টাইম লাগবে, এখন আমি বিচারটারে সামনে নিয়ে আসি। এটা সুবিধাবাদীর মতো কথা হইলো। আমরা একেবারে আলোচনা শেষ পর্যায়ে। মাহমুদ ভাই, আপনাদের 2 মাসের বেশি সময় হয়ে গেছে, আপনাদের দল গঠন হয়েছে। জনগণকে আকৃষ্ট করতে বিএনপি যেমন নতুন করে কর্মসূচিও দিয়েছে, সামনের দিনে এনসিপির কি কর্মসূচি? আমরা আসলে জনগণকে হতাশ করতে চাই না। আমরা জানি জনগণের এক্সপেকটেশন আমাদের কাছে কি, আশা কি। তারা অনেক আশা আছে আমাদের উপরে, যে অভ্যুত্থান থেকে উঠে আসা একটা দল জনগণের পক্ষের কথা বলবে, যারা অত্যাচারিত নির্যাতিত তাদের কথা বলবে। সুতরাং আমরা সেটা গুছিয়ে নিচ্ছি, সুন্দরভাবে উপস্থাপনযোগ্যভাবে গুছিয়ে নিচ্ছি, যাতে করে জনগণের কাছে আমরা একবারে যেতে পারি এবং সেই জিনিসগুলো তাদেরকে আমরা আমাদের অফারিংসগুলো বা তাদের জন্য আমরা কী করতে পারবো সেটা আমরা বলতে চাই। এবং আমরা যতবারই আসলে গিয়েছি, আপনাকে আমি এই জন্যই বলেছি যে আসলে এই যে সংস্কারের যে বিভিন্ন রূপরেখা বিভিন্ন দলগুলোকে পাঠানো হয়েছে, সেটা শহীদ পরিবারদেরকে কেন পাঠানো হইল না? সেটা বিএনপি থেকে যাদেরকে গুম হত্যা করা হয়েছে যাবৎকাল পর্যন্ত তাদের পরিবারকে কেন পাঠানো হইল না? উইথ অল ডিউ রেসপেক্ট, বিএনপি থেকে গুম হয়েছে, হত্যা করা হয়েছে ইলিয়াস আলীকে, তার পরিবারের কাছে কেন পাঠানো হলো না? অবশ্যই পাঠানো উচিত। যাদের রক্তের বিনিময়ে, যাদের ত্যাগের বিনিময়ে হচ্ছে আমরা আজকে কথা বলছি বিভিন্ন সংস্কার নাকি নির্বাচন, তাদের একটা আইডিয়া অথবা তারা কি চাচ্ছে সেটাও জানার অবশ্যই জানা উচিত বলে আমি মনে করি, এবং আমরা দল হিসেবে সেটা মনে করি। এখন আমরা যেটা বলছিলাম, আপনার প্রশ্নের উত্তরে যদি যাই, যে 2 মাস পরে আমরা এখনো কি নিয়ে আমরা জনগণের সামনে যাব, অবশ্যই আমরা যাব জনগণের কাছে। আমরা সবকিছু গুছিয়ে জনগণের যে আশা আছে সেটাকে সুন্দরভাবে কিভাবে উপস্থাপন করা যায় সেভাবে আমরা প্রিপারেশন নিয়ে যাচ্ছি। আপা অলরেডি আমাদেরটা বলে দিয়েছেন যে আমরা সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার জন্য বিভিন্ন জেলাগুলোতে আমরা কার্যক্রম করছি। এটা একটা পার্ট অফ প্রসেস। অফকোর্স আমরা যেহেতু রাজনৈতিক দল হিসেবে ঘোষণা দিয়েছি নির্বাচন করবো না, এটা তো হতে পারে না। কিন্তু ক্ষমতায় এই মুহূর্তে আমাদেরকে যেতে হবে, এই নির্বাচনের মাধ্যমে যেতে হবে। এনসিপি কোথাও এই কথা বলে নাই, এনসিপির কোনো নেতাও এই কথা বলে নাই। সো একটি বিতর্ক উনি শুরু করেছেন যে লোকাল প্রশাসন আসলে বিএনপির কন্ট্রোলে, এবং নাহিদের পক্ষ থেকে আহ্বায়ক একজন এনসিপি, যে প্রশাসন বিএনপির পক্ষে। উদাহরণ মানে এই তর্কটা কেন? প্রশাসন আসলে কার পক্ষে?
সে প্রশাসনকে জিজ্ঞেস করেন, প্রশাসনকে আমার প্রশাসন ইন্টারিম গভর্নমেন্টের প্রশাসন, আর প্রধান উপদেষ্টাকে জিজ্ঞেস করেন ওনার প্রশাসন কার পক্ষে কাজ করতেছে। এখন বিএনপি এনসিপি ছাড়াও কিন্তু আর বহুত দল আছে মাঠে, ঠিক আছে? তো এখন প্রশাসন আমার এক্সপিরিয়েন্সে হয় না যে প্রশাসন কোনো একটি পার্টিকুলার দলকে সমর্থন করছে, বাট প্রশাসনকে ঢেলে সাজানো তো প্রয়োজন আছে। এই যে প্রশাসন হাসিনা তৈরি করছিল সেই প্রশাসনকে পরিবর্তন করে পুলিশের উপর আস্থা ফিরিয়ে আনা, ইন জেনারেল অ্যাডমিনিস্ট্রেশনের উপর আস্থা ফিরিয়ে আনা, এটা একটা বিশাল কাজ। ইটস নট এ ম্যাটার অফ জোক। এটা অবশ্যই ইন্টারিম গভর্নমেন্টের একটা ইনিশিয়েট নিতে হবে এই কাজটা করার জন্য। কিন্তু প্রশাসনকে আমরা নিরপেক্ষ প্রশাসন হিসেবে দেখতে চাই। যে লেভেল প্লেইং ফিল্ড আমরা 17 বছর ধরে বলে আসতেছি সেটাই আমরা দেখতে চাই। সকল রাজনৈতিক দল সহ অবস্থান করবে, সমানভাবে মাঠে থাকবে এবং সবারই তাদের কার্যকলাপ চালানোর অধিকার থাকবে। একটা নিউট্রাল, অন্যায় কেউ যদি অন্যায় করে সেই যেই দলেরই হোক তার বিচার হবে। আমরা তো সেই জায়গায় আছি। বিএনপি তারেক রহমান সাহেব আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলে দিয়েছে যে বিএনপি যদি কোনো লোক আপনারা দেখেন যে কিছু অন্যায় করতেছে পুলিশে ধরে দেন। আমরা তো ভেরি ক্লিয়ার, আমাদের তো এই চার স্বচ্ছ, আমরা কি বলতে পারি। অশেষ ধন্যবাদ শামা এবং মেজর মাহমুদ। দর্শক, এরই সাথে শেষ করছি আমাদের আজকের আয়োজন সংলাপ প্রতিদিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভ সন্ধ্যা।